তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসছি ব্যান্ডেলের গায়ত্রী আশ্রমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। এটা আশ্রমের মূল প্রবেশ পথ। চলো ভিতরে যাওয়া যাক। আশ্রমের চারিপাশে আম গাছে ঘেরা, দেখতেই পাচ্ছ তোমরা। পুরো সবুজে ভরা শান্ত পরিবেশ। এই আশ্রম বা মন্দিরে কিন্তু গাড়ি পার্কিং করার বিশেষ সুবিধা রয়েছে। এই গায়ত্রী আশ্রমের ইতিহাস এখন তোমাদের কাছে শেয়ার করব। আমরা কম বেশি হরিদ্বারের অবস্থিত শান্তিকুঞ্জ নাম শুনেছি। হরিদ্বারের সেই শান্তিকুঞ্জ অনুকরণে এই রাজহাটের গায়ত্রী আশ্রমটি। এই আশ্রমটি তৈরি হয় 2002 সালে। এটি তৈরি করেন পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য। শান্তিকুঞ্জ নামের অর্থ হলো শান্তি বাগান। শান্তিকুঞ্জ হলো একটি তীর্থস্থান যেখানে লোকেরা আধ্যাত্মিক প্রশিক্ষণ শিবির, তপস্যা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করতে পারে। আশ্রমের চারিদিকে শুধু বাগান আর বাগান। এখানটাতে ছোট ছোট ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। খুবই সুন্দর জায়গাটি তোমার অশান্ত মনকে শান্ত করে দেবে। খুবই শান্ত পরিবেশ এখানকার। এই আশ্রমটি সকাল 6টায় খোলা হয়, আবার দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলা হয়, রাত 7:30 থেকে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই সামনের মূর্তিটি কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। উনি হয়তো আশ্রমের কেউ হবে। তোমরা জেনে থাকলে কমেন্ট করতে পারো, কমেন্ট করে আমায় জানাও। এবার বলি এখানে তোমরা আসবে কিভাবে। কাটোয়া, হাওড়া, শিয়ালদা, বর্ধমান সব জায়গা থেকেই আসতে পারবে। ব্যান্ডেল স্টেশন থেকে নেমে অটো বা টোটো পেয়ে যাবে। অটো ভাড়া পড়বে এক একজনের 15 থেকে 20 টাকা। সময় লাগবে 12 থেকে 15 মিনিট। এখানটাতে নানা রকম মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটি মন্দির। এই মন্দিরে অনেক ভক্তকে দেখতে পেলাম। এই মন্দিরের বিষয়ে কিছু বলছিল। এই আশ্রমের গোটা বাগান চত্বরটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে আছে। এখানটাতে মন্দিরের মতন দেখছো, এখানে যজ্ঞ করা হয়। সপ্তাহে একটি ছুটির দিনে কোথায় ঘুরতে যাবে ভাবছো? তো চলে এসো ব্যান্ডেলের গায়ত্রী আশ্রমে। এই যে রাস্তাটি যাচ্ছে, রাস্তাটা দিয়ে সোজা গেলে আরেকটি তোমরা মন্দির দেখতে পাবে। গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এটি মহাদেবের রুদ্র মন্দির। ঠিক মন্দিরে ঢোকার মুখে দুপাশে বজরংবলী স্বাগত জানাচ্ছে। মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল নন্দী মহারাজকে। মন্দিরের ভিতরে দুপাশে ছোট ছোটি করে মোট 12টি শিবলিঙ্গ আছে। তাদের নামকরণগুলিও আলাদা আলাদা। এই মহাকাল রুদ্র মূর্তিটি কিন্তু বেশ ভয়ঙ্কর, দেখতেই পাচ্ছ তোমরা। মন্দিরের ভেতরটা শ্বেত পাথর দিয়ে তৈরি। তোমাদের সবকটি শিবলিঙ্গ দেখালাম এক এক করে। হর হর মহাদেব। মহাকাল মন্দিরের পাশেই দেখতে পেলাম অনেকগুলি নন্দী মহারাজকে। আম গাছের ছায়ায় তারা বিশ্রাম নিচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক মহাকাল মন্দিরের পাশ থেকে সরু রাস্তা দিয়ে আসলে আরেকটি মন্দির চোখে পড়বে। রাস্তার দুপাশে পাহাড়ি ছোট ছোট সবুজ গাছপালা দিয়ে ঘেরা। খুবই অপূর্ব সুন্দর লাগছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই মন্দিরে অনেক দেবদেবী ও মুনি ঋষিদের মূর্তি আছে। এখানটাতে চোখে পড়ল মহারিষি ভাগীরথকে। ঠিক তার পাশেই আছে মহারিষি বাল্মীকি। এখানে কিন্তু পরস্পরভাবে সাজানো আছে মূর্তিগুলি। এখানটাতে চোখে পড়ল জাজ বালকা। মূর্তিটি খুব অপূর্ব সুন্দর, পরস্পরভাবে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানটাতে আছে মহারিষি বশিষ্ঠ। এই মন্দিরের মূর্তিগুলি কিন্তু খুবই সুন্দর। এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছ এটি শ্রী রাম শর্মা আচার্যর মূর্তি। তিনি 2002 সালে এই আশ্রমটি তৈরি করেন। ঠিক তার পাশেই এই মন্দিরের সবথেকে বড় আকর্ষণ এই গায়ত্রী মূর্তিটি। গায়ত্রী মূর্তিটি খুব অপূর্ব সুন্দর। এটা মা দুর্গা মন্দির। ঠিক তার নিচে ছোট ছোট দেবদেবীর মূর্তি চোখে পড়ল। একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটি কালী মন্দির। এই কালী মূর্তিটি খুব অপূর্ব সুন্দর। কালী মন্দিরটির পাশেই আছে ছোট বাচ্চাদের জন্য পার্ক। ইচ্ছে হলে এই পার্কে কিছুটা সময় কাটাতে পারবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।